নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক। नए वोटर्स की एडिशन हुई, मास एडिशन हुई। आप नाम सुनिए, आपको पता चल जाएगा क्या हुआ है। सैदून नाम क्या है? सैदून 89 ईयर्स एज, अब्दुल हक 85 साल की उम्र, सद्दाम 91 साल की उम्र। अब इस तरह से फेक बर्थ सर्टिफिकेट आप लोग दिलाते हो, वोटर आप लोग बनवाते हो, फर्जीवाड़ा आप लोग करते हो। और जब इलेक्शन कमीशन इसकी सफाई की बात करता है कि ऐसी इंटेंसिव सफाई चलनी चाहिए, कार्रवाई होनी चाहिए, तो आप अपने घुसपैठी वोट बैंक को, एक स्पेशल वोट बैंक को बचाने के लिए आप रिफॉर्म्स को रोकने का काम करते हो। और ममता बनर्जी जिसे অভিষেকের কেন্দ্রে ভুয়ো ভোটারের একটা অভিযোগ করছে বিজেপি। আপনারা সেই ছবি দেখলেন। রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রাক্তন অনুরাগ ঠাকুর তিনি অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারের অভিষেকের গড়, সেই ডায়মন্ড হারবারে কিন্তু ভুয়ো ভোটারের হদিশ তুলে ধরেছেন। যদিও সেটাকে নিয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস এবং বলেছেন যে এতদিন ধরে কি করছিলেন, আদালতে যাক প্রয়োজনে, এমনটাই বলেছেন তৃণমূলের মুখপাত্র। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি এখনো পর্যন্ত। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে মূলত যে ভুয়ো ভোটারের অভিযোগ করছে বিজেপির তরফ থেকে অনুরাগ ঠাকুর যে অভিযোগ করেছেন, শুধু অভিষেককে নিয়ে না, শুধু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও নিয়েও এই মুখ খুলেছেন তিনি এবং এই ভুয়ো ভোটারের একটা অভিযোগ তুলেছেন। এবং সেইভাবে কিন্তু বেশ কিছু ধরে বেশ কিছু বিষ্ণুপুর, মেটিয়া বুরুজ, এই সমস্ত ডায়মন্ড হারবার, বজবজ, এই সমস্ত এলাকাগুলিকে একেবারে তিনি ধরে একেবারে বলেছেন কোথায় কি ভুয়ো ভোটার রয়েছে বা কি বিষয় রয়েছে। যদিও বেশ এইটাকে নিয়ে বেশি আমল দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তারা বলছে যে প্রয়োজনে আদালত যাক যদি কোনো অভিযোগ থেকে থাকে। সেইভাবে কিন্তু একেবারে যেভাবে বিজেপি পাল্টা কাউন্টারে নেমে পড়েছে, অর্থাৎ ভোট চুরি নিয়ে যে অভিযোগ করছে বিরোধীরা, অর্থাৎ যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে ভোট চুরি নিয়ে, সেই ভোট চুরি নিয়ে অভিযোগের মাঝেই কিন্তু এই যে একটা ডায়মন্ড হারবারে যে ভুয়ো ভোটারের একটা তথ্য তুলে ধরছে বিজেপির তরফ থেকে। এবং সেইভাবে কিন্তু কতটা এটা খায় সেটা এখন দেখতে হবে যে বিষয়। এবং যে ডায়মন্ড হারবারে যে ভোটের কথা বলা হচ্ছে, ভুয়ো ভোটের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে একেবারে থরে যেটা প্রাক্তন কেন্দ্রীয় যে মন্ত্রী তিনি যে কথাটা তুলে ধরেছিলেন, সেই কথাটা আপনাদেরকে প্রথমে শোনাবো বিস্তারিতভাবে, তারপরে আলোচনায় আসব। শুনুন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আপনার অনুরাগ ঠাকুর তিনি কি বলছেন, ঠিক শুনুন। नए वोटर्स की एडिशन हुई, मास एडिशन हुई। आप नाम सुनिए, आपको पता चल जाएगा क्या हुआ है। सैदून नाम क्या है? सैदून 89 ईयर्स एज, अब्दुल हक 85 साल की उम्र, सद्दाम 91 साल की उम्र। अब इस तरह से फेक बर्थ सर्टिफिकेट आप लोग दिलाते हो, वोटर आप लोग बनवाते हो, फर्जीवाड़ा आप लोग करते हो। और जब इलेक्शन कमीशन इसकी सफाई की बात करता है कि ऐसी इंटेंसिव सफाई चलनी चाहिए, कार्रवाई होनी चाहिए, तो आप अपने घुसपैठी वोट बैंक को, एक स्पेशल वोट बैंक को बचाने के लिए आप रिफॉर्म्स को रोकने का काम करते हो। और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी आज अगर सफाई होने का काम होता है
तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं? मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहां हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? जो हर बार भय और भ्रम फैलाने का काम करते हैं, और प्रोपेगेंडा किंग के लिए कोई नई बात नहीं है। चुनाव से पहले वो संविधान के बारे में भ्रम फैलाते हैं, झूठ फैलाते हैं, लोगों में प्रोपेगेंडा फैलाते हैं, और चुनाव हार जाने के बाद फिर खिसक जाते हैं, विदेश यात्रा पर चले जाते हैं। और ये जो आपका एजेंडा भारत के लोकतंत्र को कमजोर करने का है, भारत की संवैधानिक संस्थाओं पर प्रश्न चिन्ह खड़ा करने का है, भारत की संविधान संस्थाओं को खत्म करने का आपकी एक शुरुआत जो आपका एजेंडा चल रहा है, आप इस एजेंडा और प्रोपेगेंडा को खत्म कीजिए। आप कोई बवंडर नहीं मचा पाएंगे, आप ब्लंडर पर ब्लंडर ही करते जाएंगे। और जब कांग्रेस ऐसे वोट चोरी के झूठे आरोप लगाती है तो इसके पीछे कांग्रेस का गेम प्लान नजर आता है, जो घुसपैठिया वोट बैंक। एकमात्र कांग्रेस का इसके पीछे एजेंडा है घुसपैठिया वोट बैंक को बचाना कैसे है, एक वर्ग के वोट बैंक के लिए कैसे लड़ाई लड़नी है, राष्ट्र की सुरक्षा के साथ कैसे खिलवाड़ करना है, और सच्चे पक्के भारतीयों के वोट को नीचा कैसे दिखानी है राहुल गांधी जी और विपक्ष। মূলত এই বিষয়টা এলো কেন, মূলত এই পর্যায়ে এলো কেন, কেন এইভাবে বলা হচ্ছে যে ভোট চুরি হয়েছে, এইভাবে বলা হচ্ছে যে এক পক্ষ বলছে যে ভোট চুরি হয়েছে, এক পক্ষ বলা হচ্ছে যে বিভিন্ন কেন্দ্র, ডায়মন্ড হারবার অভিষেকের কেন্দ্র, বারাণসীতে ভোট চুরি হয়েছে, নরেন্দ্র মোদীর কেন্দ্র পাল্টা বলা হচ্ছে। এইভাবে এই বিষয়টা সামনে আসছে কেন? বিষয়টা সামনে আসার কারণ হচ্ছে যে যখনই এসআইআর চালু হচ্ছে এই ভোট চুরি বা নানান কিছু সামনে চলে এলো। বিষয়টা হচ্ছে যদি ঝাড়াই বাছাই হয় তাহলে সেক্ষেত্রে কার ক্ষতি কার লাভ একটা অঙ্ক মোটামুটি আগে থেকে কষা হয়ে গেছে। এই অঙ্ক কষে কিন্তু একেবারে বিরোধীরাও যেমন ময়দানে নেমেছে, শাসক দলও ময়দানে নেমেছে কেন্দ্রের, এবং সেইভাবে কিন্তু একটা অঙ্ক কষে কেউ কেউ মনে করছে যে ভোট বাদ গেলে তাদের ক্ষতি হতে পারে, যেহেতু তারা কেন্দ্রের শাসনে নেই। আর তাদের ধারণা যে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের কথা শুনে চলে, সেই কারণে যদি তারা এসআইআর করে তাহলে ইচ্ছাকৃতভাবে যে রাজ্য যে শাসনে রয়েছে সেই রাজ্যের ভয় যে বহু ভোটার তাদের বাদ চলে যেতে পারে, ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিতে পারে। আবার অনেকে মনে করছে যে ঠিকঠাকভাবে করবে না, এটা রাজনৈতিক কারণেই কিন্তু অনেক কিছু গোলমেলে করে দেওয়া হবে। সেই কারণকে মাথায় রেখে কিন্তু এই এসআইআর এর একটা বিরোধিতা চলছে। কিন্তু যে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার পরে যে বিষয়টা চলছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ঠিকঠাকভাবে এসআইআর করতে হবে। এসআইআর কোনো গাফিলতি যদি হয় সেটা আমাদের অবজারভেশনে থাকবে। প্রথম পর্যায়ে সুপ্রিম কোর্ট যেটা পরামর্শ দিয়েছিল, যে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছিল যে আধার কার্ড, রেশন কার্ডকে একটা ডিফল্ট ডকুমেন্ট হিসেবে সেখানে তুলে ধরতে, কিন্তু পরবর্তীকালে সেই সুপ্রিম কোর্টই বলল যে না, আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। সেইটা একেবারে স্পষ্ট করে দেওয়ার ফলে নির্বাচন কমিশন কিন্তু কাজে অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং এই পর্যায়ে এলো কেন, এই অভিষেকের পিছনেই পড়লো কেন কেন্দ্র? একবার শুনুন গতকাল ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, শুনুন। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক।
তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এ তো হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে। ভয় প্রবল পরিমাণ হচ্ছে। কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। এই বিহারে যবে থেকে এসআইআর হয় তার তখন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারে যে এবার তাদের রাজ্যে পালা। তাদের রাজ্যে যদি এসআইআর হয় বহু ভোটার বাদ যাবে, এবং বহু ভোটার বাদ যাবার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা ব্যাকফুটে চলে যেতে পারে। সেই কারণে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস একেবারে খাবার দাবার বেঁধে একেবারে ময়দানে নেমে পড়েছে। বলা হচ্ছে যে লোকসভায় ঠিকঠাকভাবে বিরোধিতা হচ্ছে না, সেই জন্য লোকসভার নেতাকেও পাল্টে দেওয়া হলো। এখন কি তাহলে ঠিকঠাক বিরোধিতা করা হচ্ছে? এখন তাহলে ঠিকঠাক সবকিছু চলছে ধরেই নেওয়া যেতেই পারে। তো এই যে অভিষেকের কেন্দ্র, অভিষেক এখন আবার তৃণমূল কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন। সে লোকসভার যে দলনেতা হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই এবার ভুয়ো ভোটারের একটা অভিযোগ করা হচ্ছে। এবারে কে করছে? অনুরাগ ঠাকুর। সেই যে এই যে অনুরাগ ঠাকুর যে এই বিষয়টাকে নিয়ে বলছেন, হঠাৎ করে তিনি একটা তথ্য তুলে ধরে এইভাবে বলছেন কেন? তার কারণ আপনাদেরকে জানালাম। উস্কেছেন অভিষেকই। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে, পাশাপাশি বিজেপির উপরেও চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। দিল্লির রাজপথে উঠেছে স্লোগান। বিরোধীদের একাট্টা করতে রাহুল গান্ধীর পাশাপাশি একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে সুর চড়াতে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। সরাসরি অভিষেককে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগের। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ডায়মন্ড হারবারে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারে প্রচুর বুথে 4 বছরে 15% পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর। সাংবাদিক বৈঠক করে এই গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ। তা নিয়েই পুরোদমে শুরু হয়ে গেছে তুমুল চর্চা। তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন? প্রশ্ন অনুরাগের। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান তুলে দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ বলেন, ডায়মন্ড হারবারে 301টি বুথে 15% ভোটের বৃদ্ধি হয়েছে 4 বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। তাহলে কি ভুয়ো ভোটার দিয়েই আপনি ভোটে জিতেছেন অভিষেক? এখন যদিও বাংলায় এসআইআর শুরু হয়নি, কিন্তু তার আগেই বিজেপি এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী যদিও বিজেপিকেই খোঁচা দিয়ে তিনি বলেছেন, দিল্লির যে বিধানসভা কেন্দ্র 26,000 ভোটার বেড়েছে, সেখানে অরবিন্দ কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছেন। সেখানে বিজেপির সাংসদদের বাংলোর ঠিকানা 250 জনের নাম উঠেছে 1-1.5 মাসের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কখনো 1 মাস 2 মাসে নাম ওঠেনি। এটা একটা চলমান প্রক্রিয়া, 5 বছর ধরে নাম ওঠে। আসল মুশকিল হচ্ছে নাচতে না জানলে উঠোন বেঁকাই হবে। ওরা তো বড় বড় কথা বলছে, কিন্তু কটা বুথ রিভিউ চেয়েছে? শুধু হাওয়া কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে, কারণ নিজেদের চুরি ধরা পড়ে গিয়েছে। তোপ দেখেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি কি বলছেন? আপনাদের পার্টি কি রিপোল চেয়েছিল? ভোটার লিস্টে টাইপিং এর চলতে থাকে। প্রসঙ্গত শেষ লোকসভা ভোটে অভিষেক
বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 10 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন অভিষেক, জিতেছিলেন 7 লক্ষের বেশি ভোটে। সুতরাং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মার্জিন, সেই মার্জিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি একবারও বলবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এই এত মার্জিন মানে সেই এই কারচুপির সঙ্গে জড়িয়ে গেছে। আপনাদের কিছু জিনিস আমি একদম ডকুমেন্ট সমেত বিষয়টি তুলে ধরতে চাইব, যেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে যিনি 2009 সালে প্রার্থী হয়েছিলেন, সেই সোমেন মিত্র তৃণমূল কংগ্রেস থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি কংগ্রেসের নেতা ছিলেন, কংগ্রেসের সভাপতি ছিলেন প্রদেশ কংগ্রেসের। তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে আসেন। 2009 প্রার্থী করা হয়, 2009 তিনি জয়ীও হন 1,51,000 সামথিং কিছু ভোটে। সেই জয়ী হওয়ার পরে কিন্তু তিনি 2013 এসে কিন্তু তিনি রিজাইন করে দেন। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন এবং তিনি সাংসদ পদ থেকে রিজাইন করে দেন। তারপরে কিন্তু 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনে লড়াই করেন এবং প্রথমেই ডায়মন্ড হারবারে এসে লড়াই করেন। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যখন তিনি লড়াই করেন, তার প্রথম যে জয়ের ব্যবধান ছিল 71,000 সামথিং, কিন্তু তারপরে আস্তে আস্তে একেবারে ভরা জোয়ার এলো অভিষেকের এই ভোট বাক্সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এত হয়েছে, এত মডেল হয়েছে, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় হয়তো এইভাবে জোয়ার চলে এলো। 71,000 থেকে এক ধাক্কায় বেড়ে সেইটা দাঁড়িয়ে গেল মানে অর্থাৎ 2009 সালে যে ভোটটা বেড়েছিল, সেইটা তৃণমূল কংগ্রেস যখন 11ই ক্ষমতায় আসে, তখন সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন নেমেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে সেই ডায়মন্ড হারবার মার্জিন নেমেছিল 71,000-এ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াতে 2014 সালে 71,000 ভোট থেকে 2019 সালে সেটা বেড়ে 3 লাখের কিছু কাছাকাছি হয় এবং তারপরে একেবারে 2024-এ আরো এত জোয়ারে ভরে গেল, সেই কেন্দ্রে একেবারে 7 লক্ষের বেশি ভোটে জয়ী হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে যখন 2009-এ যখন সোমেন মিত্র ছিল, সেটা 1,52,000 ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে এসে দাঁড়াতে 71,000 হলো। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ, প্রথমে এসে মার্জিন কমলেও তারপরে 19 থেকে তার কন্টিনিউ মার্জিন বেড়ে চলেছে। তার নির্বাচনের দিন থেকেই বা আগে থেকেই যেটা বিজেপির প্রার্থীরা অনেক অভিযোগ করেছিলেন, সেই প্রার্থীদের অভিযোগ কিন্তু একেবারে নির্বাচন কমিশনও খুব একটা আমল দিয়েছে বলে আমাদের দেখা নেই। কিন্তু এতদিনে কেন এই ভারতীয় জনতা পার্টি কিন্তু মুখ খোলেনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস, সেই অভিজিৎ দাস কিন্তু একেবারে গলা ফাটিয়েছিলেন। তিনি একটা সময় নালিশও করেছিলেন যে কেন্দ্রের কেউ প্রচারে আসছে না তার। 2019-এ ডায়মন্ড হারবারে নরেন্দ্র মোদী প্রচারে এলেও কিন্তু 2024-এ সেই কেন্দ্রে কিন্তু কেন্দ্র থেকে কেউ প্রচারে আসেনি, এমনটা তিনি বলেছেন। হেমন্ত বিশ্ব শর্মা তিনি নোদাখালীতে একটি সভা করেছিলেন এবং তারপরে কিন্তু কেন্দ্র থেকে আর কেউ আসতে দেখা যায়নি তেমনভাবে। শুভেন্দু অধিকারী একদিন প্রচার করেছিলেন। তারপরে হঠাৎ কেন এইভাবে অনুরাগ ঠাকুরের এত এইভাবে তথ্য তুলে ধরে বলছেন? আসলে এই যে ভোট চুরি যখন একটা অভিযোগ করা হচ্ছে, পাল্টা একটা ভুয়ো ভোটারের একটা অভিযোগ করে এই বিষয়টাকে একটা যখন রাজনৈতিক স্তরে একটা পাল্টা কাউন্টার একটা অ্যাটাক দেওয়া হচ্ছে। আমি দুপক্ষের বক্তব্যই আপনাদেরকে শুনিয়েছিলাম, যেখানে একজন অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নজর দিয়ে দেখেছেন এই সমস্ত কেন্দ্রে ভোটার বাড়লো কি করে? এই যে 4 বছরে 15% ভোটার বেড়ে গেল। এক ব্যক্তির নাম 3 জায়গায় রয়েছে, এক ব্যক্তির নাম 2 জায়গায় রয়েছে, আবার ঘন ঘন বাবার নাম পাল্টে যাচ্ছে, আবার অনেক ভোটার রয়েছে তাদের বাড়ির নম্বর একই। এই সমস্ত তথ্য তুলে ধরে অনুরাগ ঠাকুর এই ডায়মন্ড হারবার কেন্দ্র বা তৃণমূল কংগ্রেসের একটা জবাব দিয়েছে বলে মনে করা হচ্ছে। পাল্টা তৃণমূল কংগ্রেসও একেবারে দেরি করেনি, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। এই সব মিলিয়ে কিন্তু একেবারে
সরগরম হয়ে উঠেছে। এই সরগরম হয়ে উঠেছে আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্র এবং পশ্চিমবাংলায়। এবং এই পরবর্তী এই যে এসআইআর নিয়ে যে একটা দোলাচল চলছে, এসআইআর নিয়ে যে একটা বিষয় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিরোধীরা অবশ্যই এটাকে নিয়ে সুর ছড়িয়েছে। একটা ভোট চোর নামক একটা যে শব্দ তোলা হয়েছে, সেই শব্দ তুলে বরাবর বিরোধিতা করা হচ্ছে। সেইটা কতক্ষণ কি থাকবে সেটা দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে যে আগামী সময় কিভাবে এই যে ভোট চোর বনাম ভুয়ো ভোট, এই যে একটা কার দিকে পাল্লা ভারী হয় সেটা আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। তার জন্য দেখতে থাকুন নিউজ ওয়াচ, থাকুন খবরে। नए वोटर्स की एडिशन हुई, मास एडिशन हुई। आप नाम सुनिए, आपको पता चल जाएगा क्या हुआ है। सैदून, नाम क्या है? सैदून, 89 ईयर्स एज। अब्दुल हक 85 साल की उम्र। सद्दाम 91 साल की उम्र। अब इस तरह से फेक बर्थ सर्टिफिकेट आप लोग दिलाते हो, वोटर आप लोग बनवाते हो, फर्जीवाड़ा आप लोग करते हो। और जब इलेक्शन कमीशन इसकी सफाई की बात करता है कि ऐसी इंटेंसिव सफाई चलनी चाहिए, कार्रवाई होनी चाहिए, तो आप अपने घुसपैठी वोट बैंक को, एक स्पेशल वोट बैंक को बचाने के लिए आप रिफॉर्म्स को रोकने का काम करते हो। और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से, और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी, आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं? मास वोटर एडिशन की बात करूं